জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের সপ্তম খণ্ড থেকে পাঠ করছি। স্মৃতির স্মরণী বেয়ে নিগম মননে, লিখছেন অপর্ণা মিত্র। ফণীবাবুর বড় ছেলের মুখে শোনা ঠাকুরের ভাব সমাধি সম্পর্কিত এক ঘটনার কথা বলি। একবার ঠাকুর আছেন হালিশহরে। ফণীবাবু সপরিবারে গেলেন সেখানে তাকে দর্শন করতে। সারাদিন থাকবেন, প্রসাদ পাবেন, সন্ধ্যারতি দেখে ফিরবেন। আরও অনেক শিষ্য ভক্ত গেছেন সেদিন হালিশহরে। ঠাকুর এসেছেন খবর পেয়ে। সকালে সব গুরুভাই ভগ্নী মিলিত হয়ে মহানন্দে ঠাকুর সঙ্গ করলেন। দ্বীপ্রাহরিক ভোগের সময় প্রসাদ অঙ্গনের কোলে ঘরের মধ্যে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে। তিনি আসনে বসেছেন। বাইরের প্রাঙ্গণে ভক্তরা মিলিত হয়েছেন। হাসি, গল্প, ভাব বিনিময়ে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ। সাধু ব্রহ্মচারীরা ব্যস্ত সমস্ত হয়ে কাজ গুছিয়ে নিচ্ছেন। তারই ফাঁকে কখনো কেউ গভীর অর্থপূর্ণ, কখনো বা হালকা সরস মন্তব্য করে যাচ্ছেন দ্রুত গতিতে। আনন্দ কলস যেন উপচে পড়েছে। এমন সময় বেলতলার দিক দিয়ে এক অন্ধ ভিখারি একতারা বাজিয়ে গান গাইতে গাইতে এলো সেখানে। যেমন মিহিতারে বাঁধা তার সুমধুর গলা, তেমনি ভাব আর বাণী তার গানের। নিতাই রে, তোর বিন্দু বিন্দু সুধাবাড়ি সকলে পাবে। হঠাৎ ঘটল সেই চমকপ্রদ ঘটনা। আসন ছেড়ে ঘর থেকে পায়ে পায়ে উঠে এলেন ঠাকুর। ভাবে বিভোর, টলটলায়মান বিশাল ঋজুদেহ, সজল আধবোঝা রক্তিম চোখ। বাইরের দালানে এসে দাঁড়ালেন। ঘটনার আকস্মিকতায় সামনের প্রাঙ্গণে সমবেত ভক্তবৃন্দ স্তব্ধ, বিস্মিত। সেবকরা ছুটে এলেন। তারা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। কেউই বুঝতে পারছেন না তাদের কিছু ত্রুটি হয়েছে কিনা। কেন ঠাকুর ভোগ ছেড়ে উঠে এলেন? তিনি তখন ভাবে গড়গড়। বললেন, আমি এখানে খাবো, এদের সঙ্গে খাবো। কোনো কাজে স্থানান্তরে গিয়েছিলেন চিদানন্দজি। তিনি তখন কাজ সেরে এসে পড়েছেন সেখানে। ব্যাপার দেখে মুহূর্তে বুঝে নিলেন যা বোঝার। কারণ ঠাকুরের ভাব সমাধির সঙ্গে তিনি আগেই পরিচিত ছিলেন। তিনি অন্যান্য ব্রহ্মচারীদের নিয়ে ঠাকুরকে ঘিরে রাখলেন যেন কোনো ক্রমে তিনি পড়ে না যান, বা ওই সময়ে কেউ তাকে স্পর্শ না করে। ঠাকুরের ইচ্ছে মতো সেখানেই এনে দেওয়া হলো ভোগের থালা ও বসার আসন। কোনো মতে তাকে ধরে বসানো হলো আসনে। আর ঘটল এক অভাবনীয় ঘটনা, যা অনেকের কাছেই অদৃষ্টপূর্ব। থালা থেকে ভাত তুলে তিনি ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলেন সকলের দিকে। ভক্তরা মহানন্দে জয় গুরু ধ্বনি দিতে দিতে সেই মহাপ্রসাদ কুড়িয়ে খেতে লাগলেন। আরও অন্ন ও তরকারি দিয়ে থালা ভরে দেওয়া হলো। ভক্তদের মুহুর্মুহু জয় গুরু ধ্বনি ও আনন্দ কোলাহলে প্রসাদ অঙ্গন মুখরিত হলো। গায়ক ভিখারিটিও ঘটনার আকস্মিকতায় হতভম্ব। ভিক্ষা পেয়ে একসময় সে বিদায় নিল, কিন্তু মহাভাগ্যবান সেই মানুষটি কি অনুধাবন করতে পারল নিজের অজান্তে একটি বিরাট শিশুকে সে কোন অপূর্ব খেলায় প্রবৃত্ত করে গেল। 1333 বঙ্গাব্দে গুরুধাম যাবার কথা আজও বেশ মনে পড়ে দাশুর। ফণীবাবু ও সন্তোষমা দুই ছেলেকে নিয়ে গুরুধাম প্রতিষ্ঠা উপলক্ষে কুতুবপুর গিয়েছিলেন। চুয়াডাঙ্গা স্টেশনে নেমে প্রায় ভৈরব নদী পার হয়ে ওপারে গিয়ে হেঁটে যাবার সময় ছোট হলেও তার মনে আছে
নাতি প্রশস্ত রাস্তার দুধারে স্বেচ্ছাসেবকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ঠাকুরকে ঘিরে সন্ন্যাসী, ব্রহ্মচারী, গৃহী, শিষ্য ভক্তরা চলেছেন। পিছন পিছন চলেছেন সাধারণ লোকজন। সবার আগে কীর্তন করতে করতে চলেছেন সংকীর্তনের দল। ঘন ঘন জয়গুরু ধ্বনি উঠছে চারিদিকে। শোভাযাত্রা বাড়িতে পৌঁছতে ঘোমটা পরা মেয়েরা সব এগিয়ে এসে ঠাকুরকে ভিতরে নিয়ে গেলেন। তারপর পুজোর কাপড় পরা, গায়ে একটা সাদা চাদর জড়ানো, ফর্সা বেশ লম্বা, পায়ে খড়ম পরা একজন বৃদ্ধ মানুষ ধীরে ধীরে ঠাকুরের সামনে এসে তার চিবুক ধরে কত আদর করে বললেন, এতদিন কোথায় ছিলি বাবা? আমাদের কি একেবারে ভুলে গিয়েছিলি? বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। পরে শুনেছিলাম তিনি নাকি ঠাকুরের খুড়োমশাই। ঠাকুরের মুখ দাড়ি গোঁফে ঢাকা থাকলেও বেশ বোঝা যাচ্ছিল মানুষটির কথায় ঠাকুর বাচ্চা ছেলের মতো মুচকে মুচকে হাসছিলেন। ঠাকুরের এই চাপা হাসি খুব ভালো লাগে তার। ভাবতে অবাক লাগে যে ঠাকুরকে তার শিষ্য ভক্তরা, এমনকি তার প্রচণ্ড বদরাগী রাশভারী বাবা পর্যন্ত কত শ্রদ্ধা, ভক্তি ও সমীহ করেন, সেই ঠাকুরই খুড়োমশায়ের কাছে কেমন ছোট ছেলের মতো হয়ে গেলেন। মা, বাবা, ঠাকুর আর গুরুভাই ভগ্নীদের নিয়ে আনন্দে মাতোয়ারা। সেই ফাঁকে সেও বাড়ির চারিদিকে, মাঠে ঘাটে, নদীর পাড়ে অবাধে ঘুরে বেড়াতো। গ্রামের ছেলেদের সঙ্গে নৌকা চালাতো, তাদের সঙ্গে ধুলো কাদা মেখে খেলে বেড়াতো। কখন স্নান করত, কখন খেত, বাবা মা কেউই তার খবর রাখত না। মনে হতো এ যেন তার নিজের গ্রাম, কতকালের চেনা। ছোট ভাই খোকা তখন নেহাতি শিশু। 1337 সনে বছর 6 বয়সে সে আবার বাবা মার সঙ্গে গুরুধামে গিয়েছিল। সেই সময় একদিন খেতে বসে ঠাকুরই খেয়াল করে বলেছিলেন, খোকা কোথায় গেল? সে বোধহয় এখনো খায়নি, ওকে ডেকে খাইয়ে দাও সন্তোষ। এই আমাদের ঠাকুর, একান্ত আপনজন। ছোট থেকে বড় সকলের প্রতি নজর আছে তার। খুব ছোট ছিল বলে খোকার কুতুবপুরের কথা ভালো মনে না থাকলেও তার দাদার মনে আছে। গুরুধামে দেখা চণ্ডীমণ্ডপ, সেখানে সন্ধ্যা প্রদীপ দেবার সময় জ্যোতির্ময়ী মূর্তিতে ঠাকুরের প্রথম মাতৃদর্শন। ধানের মড়াই, ঠাকুরের শোবার ঘর, লেখার টেবিল, বসার চেয়ার ইত্যাদি। সন্তোষমার কাছে এই সময়ের আরেকটি ঘটনা শুনেছি। ঠাকুর কুতুবপুরে যাচ্ছেন শুনে তার ছোট মাসি গোলাপ সুন্দরী রাধাকান্তপুর থেকে আগেই সেখানে চলে গিয়েছিলেন। ঠাকুর গিয়ে পৌঁছতে তার সে কি আনন্দ! ঘরের মধ্যে সুন্দর একখানি আসন পেতে নানা রকম পদ থালা চারিদিকে সাজিয়ে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে। ঠাকুর ঘরে এসে আসন গ্রহণ করলেন। পাশে সুদৃশ্য পাখা হাতে বসলেন গোলাপ সুন্দরী। সার্থকনামা তিনি, গায়ের রং ওই বয়সেও গোলাপ ফুলের মতো, ঠোঁট দুটিও চিকন লাল। ঠাকুর হাসি মুখে ভোগ গ্রহণ করছেন। অভ্যাস মতো সব পদই একটু একটু করে মুখে দিয়ে তারিফ করছেন রান্নার। সব পদের শেষে আছে ক্ষীর, ননি ও পরমান্ন। ঠাকুর সেগুলিও একটু করে নিয়ে মুখে নিলেন। খেতে খেতে কথা বলছেন। এমন সময় গোলাপ সুন্দরী বললেন, ও বাবা নলিন, এইটুকু খেলি? আর একটু খা বাবা, ছোটবেলার ক্ষীর ননি খেতে কত ভালোবাসতিস, তাই এসব আমি নিজে হাতে করেছি তোর জন্য। ঠাকুর মৃদু হেসে বললেন, তখন তো আমি এক মুখে খেতাম, এখন দেখছো তো? সকলকে আঙুল দিয়ে দেখিয়ে ঠাকুর বললেন, আমার কতগুলো মুখ, আমি এখন এতগুলো মুখে খাই, কম খাচ্ছি কি বলছো? সন্তোষ তখন সেখানে উপস্থিত ছিলেন। কথা প্রসঙ্গে প্রায়ই তিনি ওই ঘটনা এবং ঠাকুর ও তার মাসির আন্তরিক কথোপকথন উল্লেখ করতেন। জয় গুরু।